সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, ঢাকায় বিজিবি মোতায়েন। 5 দফা মানতে 16 নভেম্বর পর্যন্ত সময় দিল 8 দল। সংসদ নির্বাচনের প্রস্তুতির তাগিদ বিএনপির। রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপ শুরু কাল। গুরুত্ব পাবে নির্বাচনী আচরণবিধি ও আরপিও। আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে পুরান ঢাকায় খুন হন মামুন। নির্দেশনায় ইমন মামুন গ্রুপের রনি, দাবি ডিবির। আওয়ামী লীগের কর্মসূচি ও দেশ জুড়ে হঠাৎ জ্বালাও পোড়াও ঘিরে কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা ও এর আশপাশে মোতায়েন করা হয়েছে অন্তত 14 প্লাটুন বিজিবি। পুলিশ বলছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর কাকরাইল মসজিদ সংলগ্ন সড়কে এমনই সতর্ক অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। সন্দেহভাজন দেখলে প্রয়োজনে তল্লাশিও করছেন তারা। জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের রায় ঘোষণার তারিখ জানানো হবে বৃহস্পতিবার। দিনটি ঘিরে আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। পাশাপাশি ককটেল ফোটানো ও বাসে আগুন দেওয়ার ঘটনায় এই সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমরা সত্যিই শঙ্কিত। এই আতঙ্কের মধ্যে আমরা রাস্তাঘাটে হাঁটলে ভয় করে। আমরা চাই এটা অবিলম্বে সরকার কঠোর হস্তে দমন করে। জ্বালাও পোড়া করলে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা করা হোক। তবে জনগণকে আশ্বস্ত করছে পুলিশ। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে বাড়তি তল্লাশি চৌকি। দিন কিংবা রাতেও চলছে টহল। আমাদের পেট্রোল কার্যক্রম, আমাদের চেকপোস্টগুলো আরও বৃদ্ধি করা হয়েছে এবং ইতিমধ্যে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। মহানগরবাসীর যানমাল নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তা নিশ্চিত করা সেটা আমাদের দায়িত্ব, এবং এই দায়িত্ব পালন করতে যা যা করণীয় সেটা আমরা করতে প্রস্তুত রয়েছি। যারা এই নেপথ্যে আছে সেই নেতাদেরকে ওপর নজরদারি রাখতেছি, তাদেরকে গ্রেপ্তার করতেছি। আজকেও এই সংক্রান্তে 44 জন অ্যারেস্ট আছে। ইনশাল্লাহ আমাদের তৎপরতা সবাই থাকবে। আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অপতৎপরতা রোধ করব। এদিকে বৃহস্পতিবার সব দোকান ও শপিং মল খোলা থাকবে বলে জানিয়েছে মালিকদের সংগঠন। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর ধোলাইপাড়ে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় শরীয়তপুর থেকে ঢাকাগামী পরিবহনে আগুন ধরিয়ে দেয় তারা। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় যাত্রীরা নিরাপদে বাস থেকে নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি, তবে পুরো বাসটি পুড়ে গেছে। ঘটনার পর ঢাকা মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 1 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেজগাঁও একটি থেমে থাকা ট্রেনের বগিতে আগুন দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ঘোষিত লকডাউনকে ঘিরে নাশকতা প্রতিরোধে ঢাকার প্রবেশ মুখ সাভারের আমিনবাজারে তল্লাশি চৌকি বসিয়েছে ঢাকা জেলা পুলিশ। এদিকে গাজীপুর মহানগরীর বাসন, কাশিমপুর ও শ্রীপুরে 3টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রামে সাবেক মন্ত্রী নওফেলের বাসায় অভিযান চালিয়ে 7 জনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে সাভারের বাইপাইল আবদুল্লাপুর সড়কের সরকার মার্কেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। দুপুর থেকে রাজধানীর প্রবেশ পথ সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হয়। এই সময় গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি সহ সব ধরনের যানবাহনে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। লকডাউনের ডাক দিয়েছে, তারই অংশ হিসেবে আমাদের চেকপোস্ট চলমান থাকবে এবং আগামীকাল চেকপোস্ট চলবে। বিকাল থেকে তল্লাশি চৌকিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় বুধবার ভোর 5টার দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ভোর 4টার দিকে ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের বাসটিতে কয়েকজন অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এছাড়া গাজীপুর মহানগরীর কাশিমপুরের কালিয়াকৈর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী ও সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ৭ জনকে আটক করা হয়। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের একটি বাড়ি থেকে পেট্রোল বোমা তৈরির সময় ৩ যুবককে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়, তবে টাকার ভোল্টের কোনো ধরনের ক্ষতি হয়নি। মঙ্গলবার রাতে গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় এই ঘটনা ঘটে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। বুধবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণকে ঘিরে দেশজুড়ে নৈরাজ্যের চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। আমি থ্রেট টু জাস্টিস মনে করি না, তবে তারা এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এটা করছে, এটুকু বলতে পারি। এইখানে ভিন্ন কোনো সমস্যার সৃষ্টি হওয়ার কোনো কারণ নাই। আইনানুগভাবে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে, তার জন্য আমার বিশ্বাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়তার সাথে এ ধরনের পদক্ষেপকে রুখে দেবে। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিচার নিশ্চিতের দাবিতে মিছিল করেছেন সিপি ও জাতীয় ছাত্র শক্তি। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটর থেকে মিছিল শুরু হয়, পরে তা শাহবাগ মোড়ে যায়। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, যেখানেই আওয়ামী লীগ ও তাদের আগুন সন্ত্রাস দেখা যাবে সেখানেই তাদের ধরে পুলিশে দেওয়া হবে। আওয়ামী লীগকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মিছিলে আরও উপস্থিত ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি ও সরওয়ার তুষার সহ দলের অন্যান্য নেতারা। অবিলম্বে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বুধবার ভারতীয় হাই কমিশনার পবন বাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে সরকার। তাকে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়াটা দুই দেশের সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয়। তাই অবিলম্বে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে ভারতকে অনুরোধ জানায় বাংলাদেশ। নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ ৫ দফা মানতে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছে জামায়াত সহ সমমনা ৮ দল। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে যৌথ সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেওয়া হয়। গতকালকের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকে সম্মিলিতই সিদ্ধান্ত যে আমরা এই দাবি আদায়ের জন্য মূল কর্মসূচি হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্ট অবস্থান। এটাই আমাদের মূল প্রোগ্রাম। বর্তমান অন্তর্বর্তী সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে একটি দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে নাকি ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণকে অগ্রাধিকার দেবে। বুধবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বুধবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশে পরিকল্পিতভাবে অপ্রয়োজনীয় সংকট তৈরি করা হচ্ছে। এই যে একটা সংকট তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সংকট, এটা কোনো প্রয়োজন ছিল না, অথচ সংকটটা তৈরি করা হয়েছে। আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে যে নির্বাচন হওয়া দরকার, সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু রাজনৈতিক গোষ্ঠী জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছে। এখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে নাকি দেশের গণতান্ত্রিকামী জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে।
তিনি বলেন, দেশে এখন গণভোট নয়, প্রয়োজন কৃষক, শ্রমিক ও কর্মহীন মানুষের বাস্তব সমস্যার সমাধান। দু একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কথিত গণভোট যদি করতে হয়, রাষ্ট্রকে আলু চাষিদের যে ৩,০০০ কোটি টাকা পরিমাণের গড়ছা, এই কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সম পরিমাণের টাকা গচ্ছা দিতে হবে। এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারেক রহমান বলেন, ভবিষ্যতে আর কেউ যেন দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, তার জন্য প্রয়োজন জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং জাতীয় ঐক্য। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টা এই ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে গত 5 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেদিন আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে আচরণবিধির লাগাম টেনে ধরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রাক নির্বাচনকালেও বিধিমালায় অন্তর্ভুক্ত করে নজরদারিতে আনার পরামর্শ তাদের। এদিকে কাল থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করবে ইসি। এতে গুরুত্ব পাবে আরপিও এবং নির্বাচনী আচরণবিধি। নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার নিষিদ্ধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটের প্রচারণায় কড়াকড়ি আরোপ করে আচরণবিধি জারি করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার সময় মাসখানেক বাকি থাকলেও এরই মধ্যে শহর থেকে গ্রামের অলিতে গলিতে বইছে নির্বাচনী আমেজ। সরাসরি প্রার্থী কিংবা প্রার্থীর পক্ষে চলছে জোর নির্বাচনী প্রচারণা। সেই সাথে রয়েছে মোটা অঙ্কের টাকা খরচের অভিযোগ। নির্বাচনী অপসংস্কৃতি থেকে বেরোতে আচরণ বিধিমালায় সংশোধনী আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, কঠোর নজরদারি ও যথাযথ শাস্তির ব্যবস্থা করতে পারলে নির্বাচনী পরিবেশ ভালো থাকবে। এই যে যারা এই কাজগুলো করছে তারা কিন্তু অফিসিয়াল যে প্রচারণা সেটা শুরুর আগেই প্রচুর টাকা পয়সা খরচ করে ফেলছেন, এবং এইটা কিন্তু আপনি ইলেকশন এক্সপেন্ডিচার অন্তর্ভুক্ত হবে না। হ্যাঁ, এবং এটা এক ধরনের আনএথিক্যাল কাজ। কোড অফ কন্ডাক্টটা ভবিষ্যতে রিভাইজ করে প্রাক নির্বাচন কালের টাকা অন্তর্ভুক্ত করে এটাকে মনিটরিং করা, কোনো ভায়োলেশন হলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। তিনি বলেন, আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে প্রার্থী যাতে পোস্টার না ছাঁটায় সেজন্য সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকারকে আইন বাস্তবায়নের নির্দেশনা দিতে পারে ইসি। এই প্রয়োজন বোধে প্রত্যেকটা আসনে একটা করে মনিটরিং টিম গঠন করে দেন, যাতে করে তারা ইফেক্টিভলি কে কোথায় কিভাবে এই আচরণ বিধিমালা ভায়োলেট করছে, এটার ব্যত্যয় ঘটাচ্ছে সেটাকে মনিটরিং করবে এবং তারা ওইভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দেয়াল লিখন এবং পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন 2012, এই আইনে এই যে যত পোস্টার লাগানো এটা কন্ট্রোল করার দায়িত্ব দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি কর্পোরেশনকে, উপজেলার ক্ষেত্রে উপজেলা পরিষদকে। কিন্তু এই দুইটা প্রতিষ্ঠান এই দায়িত্বটা ঠিকমতো পালন করছে না, এই জন্যই এত পোস্টারে সারা দেশ ভরে গেছে। এদিকে নির্বাচন কমিশনের করা আচরণবিধিকে ইতিবাচকভাবে নিয়েছে রাজনৈতিক দলগুলো। পোস্টার নিয়ন্ত্রণ কিংবা সমাবেশ এগুলো নিয়ে নিয়ন্ত্রণ করা, এটা একটা গুড ফার্স্ট স্টেপ আমি বলবো। ভুল ত্রুটি থাকলে সেটা আমরা বলবো, এবং নিশ্চয়ই নির্বাচন কমিশন যখন রাজনৈতিক দলগুলোর সাথে বসছে সেখানে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে যাচ্ছে ইসি। এতে গুরুত্ব পাবে আরপিও এবং আচরণ বিধিমালা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে পুরান ঢাকায় খুন হন তারিক সাইফ মামুন। তাকে হত্যার নির্দেশ দেন ইমন মামুন গ্রুপের সদস্য রনি, এমনটা জানিয়েছে ডিবি পুলিশ। এতে তালিকাভুক্ত সন্ত্রাসী ইমন জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুরান ঢাকায় রবিবার প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুনকে এভাবেই হত্যা করে ভাড়াটে খুনিরা। কিলিং মিশনে অংশ নেয় রবিন ও ফারুক।
তাদেরকে ঘটনার ৩২ ঘন্টার মধ্যে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। দুইজনের তথ্যে হত্যায় জড়িত শামীম, রুবেল আর ইউসুফকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় 2টি পিস্তল, 6 রাউন্ড গুলি আর 1.5 লাখ টাকা। ডিবি বলছে 2 লাখ টাকায় মামুনকে হত্যার চুক্তি হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে পলাতক সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো। সেই মোতাবেক সন্ত্রাসী কামাল ভিকটিমের সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন ভিকটিম মামুনকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছোড়ে ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে রনির প্রদত্ত 2 লাখ টাকা রুবেল, শুটার ফারুক ও শুটার রবিনকে প্রত্যেককে 1 লাখ টাকা করে প্রদান করে। মামুন হত্যায় এখন পর্যন্ত 9 জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। হত্যার আগের রাতে মিরপুরে রনির বাসায় হয় পরিকল্পনা। এই রনি একসময় ইমন মামুন গ্রুপের অন্যতম সদস্য ছিলেন। রনি এই খুনের নির্দেশদাতা হলেও 5 আগস্টের পর জামিন পাওয়া ইমনের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এটা আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব। প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চিত হয়ে গেছি যে নিহত মামুন, রনি এবং ইমন তারা একসময় এক দলভুক্ত ছিল। তিনি জানান 5 আগস্টের পর যেসব সন্ত্রাসী জামিন পেয়ে আবার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণের চেষ্টা করছে তাদেরকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। সবাইকে তাদের অবস্থান এবং তাদের কার্যকলাপ সম্বন্ধে মনিটর করতেছি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। নিত্যপণ্যের সহনীয় পর্যায়ে শুল্ক আরোপ, কলকারখানায় বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ ও চাঁদাবাজি বন্ধ করা গেলে আসছে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে। বুধবার নিত্যপণ্যের দাম নিয়ে বিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় এমন আশ্বাস দেন খুচরা পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকের প্রয়োজনে। সরকারকে নিত্যপণ্য আমদানির পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। রমজান এলেই প্রতিবার অস্থিতিশীল হয়ে ওঠে তেল, চিনি, ছোলা, খেজুর ও ফলমূল সহ নিত্যপণ্যের বাজার। আসছে রমজানে এমন অস্বস্তিকর পরিস্থিতি দেখতে চান না ব্যবসায়ীরা। বুধবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ FBCCI আয়োজিত মতবিনিময় সভায় একথা জানান তারা। 3 কোটি টাকা খরচ হয় পরিচালন, তারা হয়তো অর্ধেক লস করবে। ব্যবসায়ীরা বলেন, বাজারে পণ্যমূল্য সহনীয় রাখতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। নির্ভয়ে ব্যবসা করার সুযোগ চান তারা। আমাদের বাজার ব্যবস্থা উন্নতি করা, মামলা বাণিজ্য থেকে ব্যবসায়ীদেরকে মুক্ত করা, বাজার মনিটরিং করা। আমাদেরকে এত দিতে হবে, নাহলে ব্যবসা করতে পারবেন না, এই করতে পারবেন না। এই চাঁদাবাজদের বিরুদ্ধে আমি এখনো বলি, চাঁদাবাজ চাঁদাবাজ চাঁদাবাজ, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। শুল্ক বিষয়ক জটিলতা নিরসন এবং সরকারি উদ্যোগেও আমদানির পরামর্শ দেন বাজারজাতকারক ও আমদানিকারকরা। পাশাপাশি পণ্য উৎপাদনে শিল্পে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানান তারা। এলসির প্রবলেম যদি কারো থাকে, কারো বিদ্যুতের প্রবলেম থাকে, মেশিনারিজ প্রবলেম থাকে, রমজানের আগের জন্য এগুলিকে আপনার সচল করা হয়, যাতে এই রমজানে ভোক্তাদের কোনো কষ্ট না হয়। ইন্টারন্যাশনাল বাজার $500 বাজার আছে। এই মাল যদি তারা আনে, আমাদেরকে ঠিক মতো সাপ্লাই দেয়, তাহলে রমজানে ভোক্তারা কম দামে খাবে। FBCCIর পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়ীদের সমস্যা নিয়ে বাংলাদেশ ব্যাংক ও রাজস্ব বোর্ডের সাথে আলোচনা করা হবে। ট্যারিফের যৌক্তিকীকরণ একটি অব্যাহত প্রক্রিয়া এবং গত কয়েক বছর ধরেই, বিশেষ করে গত 2 বছরে জাতীয় রাজস্ব বোর্ড এই বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে। যার যার অংশে করণীয় তারা যাতে আশু ব্যবস্থা নেয়। রমজানের আগে নির্বাচনের কথা বিবেচনায় নিয়ে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এবার আগে থেকেই উদ্যোগ নিয়েছে সরকার। বাজার সমিতিকে অনুরোধ করব, আমরা এই বিষয়ে সজাগ থাকব। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। চাহিদার প্রায় 97% ওষুধ দেশে উৎপাদন হলেও এর কাঁচামাল এখনও আমদানি নির্ভর। ফলে ডলারের দামের ওঠানামা সহ বিভিন্ন কারণে ঝুঁকিতে পড়ে এই শিল্প। উন্নয়নশীল দেশে উন্নীত হলে আগামী বছর থেকে আরও ঝুঁকি বাড়বে। এই অবস্থায় মুন্সিগঞ্জের গজারিয়ায় গড়ে ওঠা এপিআই পার্ককে পূর্ণভাবে চালু করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজ হাসপাতালে এপিআই শিল্পের উন্নয়নে নীতি ও বাস্তবায়ন কৌশল নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে অ্যালায়েন্স ফর হেলথ রিফর্ম বাংলাদেশ। এতে এই শিল্পের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিরা অংশ নেন। মূল প্রবন্ধে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ও হেলথ রিফর্ম বাংলাদেশের আহ্বায়ক সৈয়দ আব্দুল হামিদ জানান, স্থানীয়ভাবে ওষুধের কাঁচামাল তৈরি করা হলে উৎপাদন বাড়ার পাশাপাশি ওষুধের দামও মানুষের হাতের নাগালে থাকবে। আমাদের এপিআই যেটা তৈরি হবে সেটা তো আমাদের লোকাল মার্কেটের যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে তারা সেটাকে
সেইটাকে কনজিউম করবে, তাহলে সেই জায়গাগুলোতে আমাদের এক্সপোর্ট কম্পিটিটর যারা আছে, চায়না বা ইন্ডিয়া যারা এপিআই শিল্পে অনেকটা এগিয়ে আছে এবং যেখান থেকে আমরা সাধারণত এপিআইগুলো ইম্পোর্ট করে থাকি, তাদের সাথে কম্পিটিশন করার সুযোগ আমাদের কতটুকু আছে। আলোচনায় বক্তারা জানান, অনেক উদ্যোক্তা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্টস এপিআই পার্কে বিনিয়োগ করলেও এখনও বিদ্যুৎ, গ্যাসের সংযোগ সহ বিভিন্ন বিষয়ে অসুবিধা আছে প্রশাসনিক জটিলতাও। মনে রাখবেন একটা জিনিস, ঔষধ শিল্প এবং এপিআই শিল্প পলিসি সাপোর্ট ছাড়া কোনো দিন উঠতে পারবে না। আজকে যা এসছে বাংলাদেশের ঔষধ শিল্প ডিউ টু দ্য পলিসি সাপোর্ট অফ বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশ। এপিআই শিল্পের এর জন্য আমরা এখন সবচেয়ে বড় দুটি বাধা আমরা সম্মুখীন হয়েছি। একটা হলো প্রাইমারি এনার্জি, যেটার অল্টারনেটিভ সোর্স আমরা সরকারকে বলেছি যে আমরা এটা ভাবে করতে পারি, সরকার এটা বিবেচনাধীন রয়েছে। আরেকটি এর চাইতেও বড় বাধা যে আমরা সলভেন্ট ইন্টারমিডিয়েটস আনতে গেলে নার্কোটিক্সের পারমিশন নিতে হয়। উদ্যোক্তাদের উৎসাহিত করতে এই শিল্পে পুনরায় অর্থ বরাদ্দ, আর্থিক সহায়তা স্কিম বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া, জরুরি বিদ্যুৎ সরবরাহ এবং স্থায়ী উন্নয়ন কমিটি গঠনের প্রস্তাব করেন তারা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে 21 জন শপথ নিয়েছেন। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সহ অতিথিরা উপস্থিত ছিলেন। বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন চিকিৎসাধীন থাকায় তিনি শপথ নিতে পারেননি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ভেন্যুর বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাতিসংঘের 2 নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার একটি সম্মেলন শেষে প্রতিনিধি ও অংশগ্রহণকারীরা বেরিয়ে যাওয়ার সময় এই সংঘর্ষ শুরু হয়। আদিবাসী প্রতিনিধি ও তরুণ কর্মীদের নিয়ে গঠিত একদল বিক্ষোভকারী ভেন্যুর প্রধান ফটকে নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা করলে নিরাপত্তা সদস্যরা তাদের প্রতিহত করেন। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে খারাপ আবহাওয়া এবং জলবায়ুর কারণে সৃষ্টি হওয়া চরম পরিস্থিতিতে টিকে থাকতে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে কিভাবে সহায়তা করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। খেলার খবর। প্রীতি ম্যাচে কাল রাত 8টায় ঢাকায় জাতীয় স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অতিথিদেরই শক্তিশালী মানছেন স্বাগতিক অধিনায়ক জামাল ভুঁইয়া। আর হামজা শমিদদের বিপক্ষে খেলাকে সুযোগ মনে করছেন নেপালের অধিনায়ক। নেপালের সাথে গত 25 বারের লড়াইয়ে বাংলাদেশের জয় 13টি, সব শেষটা 5 বছর আগে ঘরের মাঠে। ক্যালেন্ডারের পাতায় সেবারও ছিল 13 নভেম্বর। 2020 সালে সেই দলটার সাথে বর্তমান দলটার শক্তিমত্তার ব্যবধান অনেক, তবে কঠিন সময় পার করতে থাকা স্বাগতিক দলের অধিনায়কের কাছে শক্তিশালী অতিথিরাই। ভালো নলেজ আছে, বাট আমরা আন্ডার এস্টিমেট করি না। আমরা জানি নেপাল স্ট্রং টিম আর ডিফিকাল্ট টিম, বাট অফকোর্স ওরা এইখানে খেলতেছে, সো এটা আমার জন্য অ্যাডভান্টেজ। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে 5টি ক্লাবে খেলছেন নেপালের 8 জন ফুটবলার, তাই জাতীয় দলে খেলা বেশিরভাগ ফুটবলার সম্পর্কে ধারণা রয়েছে তাদের। তবে লাল সবুজ জার্সিতে হামজা শমিদ থাকায় ভিন্নভাবে ভাবতে হচ্ছে তাদের। বাংলাদেশ দল সম্পর্কে আমাদের একটা ধারণা আছে, তবে দলে হামজা শমিদ সোমরা যোগ দেওয়ায় একটু ভিন্নভাবে চিন্তা করতে হচ্ছে। এর আগে তাদের বিপক্ষে আমরা খেলি নাই, তাই ম্যাচটা অন্য যে কোনো বারের চেয়ে আলাদা হবে। এএফসি এশিয়ান কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে 18 নভেম্বর। একই দিন নেপাল খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। তাই বৃহস্পতিবারের ম্যাচটি নিজেদের প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে দেখছেন দু দলের ফুটবলাররা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, ঢাকায় বিজিবি মোতায়েন। 5 দফা মানতে 16 নভেম্বর পর্যন্ত সময় দিল 8 দল। সংসদ নির্বাচনের প্রস্তুতির তাগিদ বিএনপির। রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপ শুরু কাল, গুরুত্ব পাবে নির্বাচনী আচরণবিধি ও আরপিও। আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে পুরান ঢাকায় খুন হন মামুন, নির্দেশনায় ইমন মামুন গ্রুপের রনি, দাবি ডিবির।
এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।